জনাব সাইফুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার রাজনৈতিক দলের নাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এই নামটার সাথে বোঝা যাচ্ছে সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষের একটা যোগাযোগ আছে, একটা সম্পৃক্ততা আছে। কাজে আপনাদের দিক থেকে দল হিসেবে দায়টাও বেশি স্বাভাবিকভাবে। একটু আগে জলি তালুকদার খুব স্পষ্ট করে বলছিলেন যে আমাদের সিস্টেম আমাদের মে দিবসকে ছিনতাই করে নিয়ে গেছে, যে সিস্টেমটা বুর্জুয়া সিস্টেম বলা হচ্ছে। কিন্তু দিন শেষে আসলে আমরা দেখতে পাই কেবল মে দিবস আসলে এটা নিয়েই আলোচনা হয় এবং বাকি ৩৬৪ দিন আমরা আলাপের বাইরে থাকি। সংকটটা এ কারণেই কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলোচক বৃন্দ, যারা দেখছেন, দর্শক শ্রোতা এবং দেশের শ্রমিক শ্রেণী সহ শ্রমজীবী মেহনতি মানুষ, আমি সবাইকে মহান মে দিবসের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংকটটা যেটা বললেন, সংকট তো প্রধানত আমাদের রাজনীতির মধ্যে। যদিও আজকে প্রধানমন্ত্রী খুবই সিম্বলিক্যালি কথা বলতে যে তিনি নিজেকে শ্রমিকদের একজন এবং তার ক্যাবিনেট, তার মন্ত্রী পরিষদ তার উপর শ্রমিকদের একজন হিসাবে বিবেচনা করার কথা তিনি বললেন। এই বক্তব্যকে আমি নিশ্চয়ই স্বাগত জানাই। আমি তার মানে এটা বোঝা যায়, যদিও এটা একটা প্রতীকী কথা, কিন্তু এর মধ্যে যদি আমি তাৎপর্য ধরি, ব্যঞ্জনা ধরি, তার মানে যদি আমি আশা করতে চাই যে বিএনপি একটা শ্রমিক বান্ধব সরকার হবে, যদি আমি এটা বুঝি, আজকে তিনি কয়েকটা ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। তো সেটা যেমন বন্ধ কলকারখানার ব্যাপারে স্পষ্টতই তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি জানেন যে আমরা গত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমলে গার্মেন্টস সেক্টর সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো সেক্টরে কয়েক লক্ষ শ্রমিক চাকুরি হারিয়েছিলেন। অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে আমাদের পাটকল, চিনিকল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং বিএনপি যখন এক সময় ক্ষমতায় ছিল, তাদের আমলে, যদি আমার ভুল না হয়, আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা আপনারা জানেন। সুতরাং আজকের সরকার যদি বন্ধ কলকারখানা চালু করতে চান, এটাকে আমি স্বাগত জানাই। এবং এটা কিভাবে হবে, কারা এটার উদ্যোগ নেবেন, কোন প্রক্রিয়ায় যাবেন, এবং উদ্যোক্তারা তারা কি, এন্টারপ্রেনাররা তারা কি পুঁজি তারা মোবিলাইজ করবেন, সরকার কিভাবে সহযোগিতা করবেন, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো ইমিডিয়েটলি বন্ধ হয়েছে সেটা কিভাবে চালু করা যাবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যারা চাকুরি হারিয়েছেন, কয়েক লক্ষ শ্রমিক, তাদের চাকুরিটা তারা আবার পুনর্বহাল হবেন কিনা, তারা যাবেন কিনা, এগুলো সরকারের একদম অগ্রাধিকারের মধ্যে। আরেকটা হচ্ছে যে মজুরির যেটা প্রশ্ন, যেটা আপনি শুরুতেই উল্লেখ করছিলেন, মজুরিটা শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন। আমি আজকে খুশি হতাম প্রধানমন্ত্রী যদি আজকে বলতে পারতেন, যেটা জলি তালুকদার উল্লেখ করলেন, যে তিনি এখানে একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে, এরকম একটা যদি সময়সূচি তিনি যদি বলতে পারতেন, তাহলে আমি মনে করি শ্রমিকরা আশ্বস্ত হতে পারত। আমি আশা করতে চাইবো যে নতুন নির্বাচিত সরকার তারা প্রাতিষ্ঠানিক, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য যে জাতীয় ন্যূনতম মজুরির যে প্রশ্ন, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে নেবেন। সে পর্যন্ত কি হতে পারে, এখানে আপনি জানেন মহার্ঘ ভাতা বলে এখানে একটা বিষয় বহুদিন ধরে আলোচিত। এখনকার বাজারের যে পরিস্থিতি, মূল্যস্ফীতির যে অবস্থাটা, শ্রমিকের আসলে প্রকৃত আয়টা কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। সুতরাং মহার্ঘ ভাতা যদি চালু করা যেত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দিক থেকে আমি মনে করি গুরুত্বপূর্ণ যে বার্তাটা, গত শ্রমিকরা গত তিনটা নির্বাচনে 12 ফেব্রুয়ারির আগে ভোট দিতে না পারার জন্য, বাস্তবে শ্রমিক তো এমনি গরিব, ফলে ভোট দিতে, অর্থাৎ যখন ভোটাধিকার থাকে না, শ্রমিক থেকে আরো গরিব হয়, আরো সে অধিকার হারা হয়। তখন এই সমাজে তার ব্যক্তি শ্রমিক হিসেবে তার যে গুরুত্ব, মর্যাদা, সম্মান, এটা কিন্তু থাকে না। আপনি আমার সঙ্গে একমত হবেন, গত কয়েক দশক ধরে আগেকার শ্রমিক জাতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষের যে গুরুত্ব ছিল, ভোটে অধিকার না থাকাতে সেই গুরুত্ব কিন্তু অনেকখানি হারিয়ে গিয়েছিল। এবারকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকরাও অন্যান্য অংশের মতন তারাও ভোট দিতে পেরেছেন। সুতরাং এবার তারা তাদের ভোটের সরকার যেটা তৈরি হয়েছেন, এই সরকারের কাছ থেকে আমরা হয়তো বৈপ্লবিক হয়তো কোনো কর্মসূচি এই মুহূর্তে হয়তো আশা করব না।
কিন্তু যেটা চাইবো এই মুহূর্তে জরুরিভাবে শ্রমিকদের বাঁচার দাবি যেগুলো, আপনি খেয়াল করবেন, শ্রমিকরা যখন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে, যখন মজুরি সহ বাঁচার দাবি নিয়ে আন্দোলন করে, এটাকে চক্রান্ত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয় এবং শ্রমিকদের উপরে দমন নিপীড়ন করা হয়। শ্রমিক তখন বুঝতে পারে, আপনি বললেন না যে মে দিবস ছিনতাই হলো কিনা, যখন ন্যায্য আন্দোলনে যখন দেখা যাচ্ছে যে মালিক এবং সরকার পক্ষ এক হয়ে শ্রমিকদের বিরুদ্ধে তারা যখন দমন নিপীড়ন চালায়, যখন হামলা করে, গ্রেপ্তার করে, যখন চাকরিচ্যুত করে, যখন তাদের উপরে সহিংস আক্রমণ চলে, আপনি খেয়াল করবেন গত অন্তর্বর্তী সরকারের আমলে শ্রমিকদের উপরে শিল্পাঞ্চলে গুলি হয়েছে। জাতীয় গণমাধ্যমে ব্যাপারটা খুব বেশি আসেনি, আর কয়েকজন শ্রমিক সেখানে কিন্তু নিহত হয়েছিল। আমরা দেখতে চাইবো যে আজকে মে দিবস, যেটা জলি বললেন, কেবল আনুষ্ঠানিকতার মধ্যে পর্যবেসিত হবে না। প্রধানমন্ত্রী আজকে বিএনপি দলের শ্রমিক সমাবেশে ঘোষণা দিয়েছেন, তিনি সত্যি সত্যি তিনি যদি শ্রমিকদের একজন যেকে মনে করেন, তাহলে দেখতে চাইবো শ্রমিকের আশু, তার জীবিকা, তার মজুরি, তার শিক্ষা, আমরা আসলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এমনটা চাইবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তিনজনের বক্তব্য আপনি শুনলেন, মেহেদী হাসান পলাশ, এবং আমি শিওর আপনার কাছে অনেকগুলো বিষয় জানতে চাইবার আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি আসলে প্রথমে আমাদের শ্রমিক নেত্রীকে এবং প্রশ্ন করতে চাই, সেটা হলো জলি তালুকদার। সেটা হলো যে আমাদের দেশে আমরা শ্রমিকদের তো একটা ব্যাপার আমরা দেখি, আমরা আপনিও বলেছেন, সেইগুলোর সাথে আমি পুরোপুরি একমত এবং সহানুভূতিশীল। পাশাপাশি আমরা শ্রমিকদের মধ্যেও দেখি, এই যে আমরা বিভিন্ন সময় গার্মেন্টসের যখন একটা ঘটনা ঘটে, কোনো একজন মালিক হয়তো একটা মানে ইয়েকে দিতে, বেতন দিতে, বা কোনো একটা কারখানায় হয়তো অসুবিধা হয়েছে, সমস্ত কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে এসে অন্য সকল কারখানা ভাঙচুর শুরু করলো। ওটা তো ভাঙচুর শুরু করলোই, বাকি সকল কারখানা ভাঙচুর শুরু করলো। তো এই যে একটা মানে প্রবণতা, বা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করছে, এগুলো সবই মানুষ কষ্ট পাচ্ছে। এই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন আর কি, যে আমি ছোট ছোট করে কতগুলো প্রশ্ন করি, যে সেটা হলো যে এই জায়গা থেকে আমরা কিভাবে শ্রমিকদের আরেকটু দায়িত্বশীল আচরণের জায়গায় নিতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি বলেছেন হকারদের পুনর্বাসনের কথা, আমিও আপনার সাথে পুরোপুরি একমত। এবং আপনি জানেন যে বিগত সরকার আর কি, অর্থাৎ আমি যদি বলি হাসিনা আমলে, সরকারের আমলে, আমি ঢাকাতে দেখেছি হলিডে পুনর্বাসনের জন্য হলিডে মার্কেট নামে একটা মানে প্রক্রিয়া চালু করা হয়েছিল, যেটা এখনো চালু আছে। কিন্তু আমরা দেখলাম যে যেই শ্রমিকরা হলিডেতে মার্কেটে জায়গা পাচ্ছে, যেই হকাররা, তারা আবার রাস্তাও নিয়েছে, মানে হলিডেটার সুবিধাটাও নিচ্ছে, এটাও নিচ্ছে। বেসিক্যালি পুনর্বাসনের যে জায়গাটা, সেটা কাজ করছে না। ইনফ্যাক্ট আপনি যদি এখন তাকান, এই যে এখন ধান কাটার মৌসুম, কিছুদিন আগে গেল পেঁয়াজ তোলার মৌসুম। আমি যেহেতু গ্রামের মানুষ, কৃষির সাথে আমার মোটামুটি একটা যোগাযোগ আছে, গ্রামে কিন্তু কৃষি শ্রমিক পাওয়া যায় না। হ্যাঁ, এবং এই যে কৃষি শ্রমিকের অভাবে আপনার একজন শ্রমিক 1200 সুনির্দিষ্টভাবে প্রশ্নগুলো করেন, তাহলে সুবিধা হবে। এই যে সবাই যে চলে আসছে ঢাকায় এসে আপনার রিক্সা বা এই নানাভাবে যে করছে, শ্রমটা কিন্তু অন্য আরো গ্রামের কিন্তু শ্রমিকের অনেক জায়গা আছে তার ইয়ের জন্য, সেই জায়গাতেও কিন্তু হচ্ছে না। 3 নম্বর যে প্রশ্নটা আমি করতে চাই, এটাই 3 নম্বর। এখন 4 নম্বর প্রশ্নটা হলো এই, যে আমাদের যে শ্রমিক মানে নেতারা আছে, তারা কতটা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে শ্রমিক নেতারা মালিকদের পক্ষ হয়ে কাজ করে, শ্রমিকদেরকে জিম্মি করে মালিকদের কাছ থেকে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা আয় করতে আমরা দেখি। এই 4টা প্রশ্ন আপনার কাছে যদি আপনি উত্তর দেন। জি, জলি তালুকদার। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাঙচুরের ব্যাপারটা আমি একটু বলি। শ্রমিকরা আসলে ভাঙচুরে যায় না। যে মালিক বা যে কারখানার আন্দোলন হয়, সেইখানে খুব ইন্ধন দিয়ে খুব ভালোভাবে শ্রমিকদের বিরুদ্ধে একটা অংশকে মানে এখানে মানে করা হয়, এমন ভাবে পুশ করা হয় যে তখন একটা ভাঙচুরের ঘটনা ঘটে। এবং তার মানে মালিকরা কি তার কারখানা ভাঙচুর করাচ্ছে? আমাকে একটু শেষ করতে দিতে হবে। ভাঙচুরের ক্ষেত্রে অধিকাংশ তদন্ত করে এটা আপনি দেখবেন, এবং সামনের দিনে কোনো ভাঙচুরের ঘটনা থাকলে এটা দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে তো বুঝতে হবে যে 1886 সালে যে ট্রেড ইউনিয়ন এখন হচ্ছে 2026, সেখানে এসে আমাদের দেশে ট্রেড ইউনিয়নের আসলে কি অবস্থা? ট্রেড ইউনিয়ন করার অধিকার কি আসলে আছে? এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ট্রেড ইউনিয়ন গুলোতে আছে?
ট্রেড ইউনিয়ন গুলোতে 2 বছর পরে পরে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, সিভিএ গুলোর ইলেকশন হয়। আমাদের নিজেদেরই তো গণতন্ত্র ভোটাধিকারের জন্য কিছুদিন পর পরে লড়াই করে জীবন দিতে হয়। ফলে আমাদের পুরো প্রক্রিয়াটাই আমরা কিন্তু অনেক পিছনে পড়ে যাই, যেটা হচ্ছে সাইফুল হক ভাই কিছুটা বলার চেষ্টা করলেন আর কি। আমি এখানে সাইফুল হক ভাই এবং দুদু ভাই আছেন, দুজনের কাছেই বলবো যে একটা দীর্ঘ গণতান্ত্রিক লড়াই সবাই করেছে। সামনের দিনে একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে নিশ্চিত করা শ্রমিকদের জন্য জরুরি। হ্যাঁ, জলিতা আমরা শুনবো, কিন্তু ওই প্রশ্নগুলোর যদি ধাপে ধাপে আপনি উত্তরটা দিতেন। একটা আমরা পেলাম, শ্রমিকদের দায়িত্বশীলতার প্রশ্ন আপনি বললেন। জি, আমি একটু শেষ করি। এবং সেটা হচ্ছে ভাঙচুরের ব্যাপারটা আমি একদমই, এবং লোডাইট আন্দোলন সম্পর্কে জানেন, এবং দর কষাকষি গণতান্ত্রিক পরিবেশ থাকলে ট্রেড ইউনিয়নের শ্রমিকরা কিন্তু এই ধরনের ঘটনাগুলোকেও তারা হচ্ছে মানে প্রোটেক্ট করতে পারে। মানে তাদের কারখানা, তারা কিন্তু অনেক সময় এসব ঘটনা কিন্তু শ্রমিকরাই চেষ্টা করে রক্ষা করার জন্য। এই ধরনের উদাহরণও আছে যেটা আপনি জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে হলিডে মার্কেট। হলিডে মার্কেট আসলে কারা পাচ্ছে? যে দল যখন ক্ষমতায় থাকে তারাই হলিডে মার্কেট পায়। আজকে তো অনিশ্চিত হয়ে গেছে, যখন প্রধানমন্ত্রী বললেন এবং বিএনপির দিক থেকেও বলা হলো যে পুনর্বাসন করা হবে হকারদেরকে এবং তাদেরকে কার্ড দেওয়া হবে বা এই ধরনের একটা সিস্টেমে নিয়ে আসা হবে। এখন সব মানে জেনুইন হকাররা ভয় পাচ্ছে সে সেই কার্ড পাবে কিনা, বসতে পারবে কিনা, সেইখানে কনফ্লিক্টটা কি হবে লোকালি এর সাথে। এটা তো একটা জটিল বিষয় এসে হয়ে দাঁড়িয়েছে। ফলে হলিডে মার্কেটে যারা জায়গা পায় আর যারা রাস্তায় জায়গা পায়, যদি দুইটা একসাথে নিয়ে থাকে, আপনার কাছে উদাহরণ থাকে, তাহলে একেবারে এটা সরকার বা যারা যখন ক্ষমতা থাকে সেই দলের লোকজনের দ্বারাই সেটা ঘটে থাকে এবং সাধারণ হকারদের দ্বারা একদম ঘটে না। এবং এরকম আমি হাজার হাজার হকারদের সাক্ষী হিসাবে আপনাদের সামনে আনতে পারবো। আর ধান কাটা, আপনি কি জানেন আমার বাড়ি কিন্তু হাওড়ে, একদম মোহনগঞ্জের হাওড়ের মাঝখানে হচ্ছে আমার বাড়ি। এবং এইবার আমরা তো মেশিন দিয়ে ধানটা কাটি, এইবার পানি এরকম একটা অবস্থা গেছে এবং শ্রমিকের দামটাও বেশি, কারণ যেহেতু মেশিন ব্যবহার হচ্ছে বেশ কিছু বছর ধরে একটানা, শ্রমিকের সংখ্যাও কমে গেছে কারণ মেশিন সেখানে কাজ করে। এবং এইবার শ্রমিকরা নিজেদের জমি কাটার জন্য যে পানিতে নামতে পারতেছে না, এত ঠান্ডা পানি। এবং আজকে এইবার যে কৃষিটা পিছায় গেছে, সেইটার পিছনে যে বিএডিসির দায় আছে সেটা জানেন? তারা এরকম একটা বীজ দিয়েছে, গতবার যে বীজটা দিয়েছিল সেই বীজের নামই 88 বীজের নামই তারা বীজটা দিয়েছে, কিন্তু সেই বীজটা আসলে হাইব্রিড, ভিতরে ছিল হাইব্রিড, অন্য কিছু ছিল। কৃষকদের পুরা চাষাবাদ প্রক্রিয়াটাই বিলম্বিত হয়েছে। এবং সেইখানে আসলে যে গ্রামের যে অবস্থা, কর্মহীনতা, আপনি জানেন হাওড় এলাকায় 6 মাস লোকজনের কাজ থাকে না, হাওড় গুলো সব ইজারা নিয়ে নেয় যারা যখন ক্ষমতায় থাকে তারা, এবং নেওয়ার পরে 6 মাস হচ্ছে মাছ ধরে খেতে পারে না সেখানে সাধারণ মানুষ, তখন সে বাধ্য হয় শহরে এসে রিক্সা চালাইতে বা হকারের কাজ করতে। এই যে একটা আর্থসামাজিক মানে পরিস্থিতি এবং কর্মসংস্থান না থাকার ফলে এই যে অবস্থাটা তৈরি হয়েছে, সেটা তো আমাদের বিবেচনায় নিতে হবে। একদম। আর সবশেষ, এটা 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, সবশেষ একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শ্রমিক নেতারা কতটা শ্রমিকদের প্রতিনিধিত্ব করতে পারছে? এখন আপনি যদি মালিকের পকেটে ট্রেড ইউনিয়নের দায় দায়িত্ব আমাকে দেন, আমি এটা শুরুতেই বলেছি কিভাবে হচ্ছে ট্রেড ইউনিয়ন গুলো একটা মাফিয়া তন্ত্রের মধ্যে চলে আসছে এবং বোর্জুয়া সিস্টেমের ফলে ট্রেড ইউনিয়ন গুলো বিপ্লবী ধারার বিপরীতে হচ্ছে। যে দল কোন বোর্জুয়া দল তার স্বার্থ দেখবে, সে শ্রমিকের স্বার্থ দেখবে না, তার স্বার্থেই সে শ্রমিকদের মে দিবসের সবচেয়ে সুন্দর কথাটা বলবে, কিন্তু শ্রমিকের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সেই উদ্যোগ সে নিবে না। আজকে অনেককে আমি রাস্তায় দেখেছি, তাদের কখনো প্রধান জনাব তারেক রহমান আজকের জনসভায় কিন্তু স্পষ্ট করে শ্রমিকদের স্বার্থে বর্তমান সরকার যে ভূমিকা নেবেন সেটি নানানভাবে তিনি তুলে ধরেছেন। তিনি নিজেকে শ্রমিকদের একজন প্রতিনিধি হিসেবে মনে করেন এবং তাদের স্বার্থে কাজ করবেন এবং বন্ধ কলকারখানা তিনি আবার চালু করবেন, এই প্রতিশ্রুতিও কিন্তু আজকে এসেছে। এই সরকার 3 মাসের পা দিয়েছে, স্বাভাবিক কারণে যে আশ্বাস এবং প্রতিশ্রুতিগুলো এসেছে সেইগুলো সামনের দিনগুলোতে যদি বাস্তবায়ন আমরা করতে পারি বা সরকার উদ্যোগী হয়ে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট, চাকরি না পাওয়া, চাকরি থাকলেও চাকরির সুবিধাগুলো না পাওয়া, এই বিষয়গুলো সামনে আসবে এবং সেটা মীমাংসার দিকে এগোবে। আমরা সেটাই প্রত্যাশা করি এবং আমি মনে করি আজকে 1 মের মহান এই দিনে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। আর আমি যে সরকারি দল, সেই দলের দীর্ঘদিন কাজ করেছে এবং আমি সেটা বিশ্বাস করি
এর কোনো বিকল্প নেই এই প্রতিশ্রুতি বুঝতে বাস্তবায়ন পারছি। ছাড়া। আমরা আসলে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলবো মেহেদী হাসান পলাশ, তবে তার আগে আমি একটু সাইফুল হকের মন্তব্যটা জেনে নিই। জনাব সাইফুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার রাজনৈতিক দলের নাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং এই নামটার সাথে বোঝা যাচ্ছে সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষের একটা যোগাযোগ আছে, একটা সম্পৃক্ততা আছে। কাজে আপনাদের দিক থেকে দল হিসেবে দায়টাও বেশি স্বাভাবিকভাবে। একটু আগে জলি তালুকদার খুব স্পষ্ট করে বলছিলেন যে আমাদের সিস্টেম আমাদের মে দিবসকে ছিনতাই করে নিয়ে গেছে, যে সিস্টেমটা বুর্জোয়া সিস্টেম বলা হচ্ছে। কিন্তু দিন শেষে আসলে আমরা দেখতে পাই কেবল মে দিবস আসলে এটা নিয়েই আলোচনা হয় এবং বাকি 364 দিন আমরা আলাপের বাইরে থাকি। সংকটটা এ কারণেই কিনা? জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলোচক বৃন্দ, যারা দেখছেন, দর্শক শ্রোতা এবং দেশের শ্রমিক শ্রেণী সহ শ্রমজীবী মেহনতি মানুষ, আমি সবাইকে মহান মে দিবসের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংকটটা যেটা বললেন, সংকট তো প্রধানত আমাদের রাজনীতির মধ্যে। যদিও আজকে প্রধানমন্ত্রী খুবই সিম্বলিক্যালি বা কথা বলতে যে তিনি নিজেকে শ্রমিকদের একজন এবং তার ক্যাবিনেট, জি, তার মন্ত্রী পরিষদ তার উপর শ্রমিকদের একজন হিসেবে বিবেচনা করার কথা তিনি বললেন। এই বক্তব্যকে আমি নিশ্চয়ই স্বাগত জানাই। আমি তার মানে এটা বোঝা যায়, যদিও এটা একটা প্রতীকী কথা, কিন্তু এর মধ্যে যদি আমি তাৎপর্য ধরি, ব্যঞ্জনা ধরি, তার মানে যদি আমি আশা করতে চাই যে বিএনপি একটা শ্রমিক বান্ধব সরকার হবে, যদি আমি এটা বুঝি, আজকে তিনি কয়েকটা ব্যাপারে তিনি বক্তব্য দিয়েছেন। তো সেটা যেমন বন্ধ কলকারখানার ব্যাপারে স্পষ্টতই তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি জানেন যে আমরা গত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের আমলে গার্মেন্টস সেক্টর সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো সেক্টরে কয়েক লক্ষ শ্রমিক তারা চাকুরি তারা হারিয়েছিলেন। অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে আমাদের পাটকল, চিনিকল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং বিএনপি যখন এক সময় ক্ষমতায় ছিল, তাদের আমলে, যদি আমার ভুল না হয়, আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা আপনারা জানেন। সুতরাং আজকে সরকার যদি বন্ধ কলকারখানা চালু করতে চান, এটাকে আমি স্বাগত জানাই। এবং এটা কিভাবে হবে, কারা এটার উদ্যোগ নেবেন, কোন প্রক্রিয়ায় যাবেন, এবং উদ্যোক্তারা তারা কি, এন্টারপ্রেনাররা তারা কি পুঁজি তারা মোবিলাইজ করবেন, সরকার কিভাবে সহযোগিতা করবেন, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলো ইমিডিয়েটলি বন্ধ হয়েছে সেটা কিভাবে চালু করা যাবে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যারা চাকুরি হারিয়েছেন, কয়েক লক্ষ শ্রমিক, তাদের এই চাকুরিটা তারা আবার পুনর্বহাল হবেন কিনা, তারা যাবেন কিনা, এগুলো সরকারের একদম অগ্রাধিকারের মধ্যে। আরেকটা হচ্ছে যে মজুরির যেটা প্রশ্ন, যেটা আপনি শুরুতেই উল্লেখ করছিলেন, মজুরিটা শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন। আমি আজকে খুশি হতাম প্রধানমন্ত্রী যদি আজকে বলতে পারতেন, যেটা জলি তালুকদার উল্লেখ করলেন, যে তিনি এখানে একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে, এরকম একটা যদি সময়সূচি তিনি যদি বলতে পারতেন, তাহলে আমি মনে করি শ্রমিকরা আশ্বস্ত হতে পারত। আমি আশা করতে চাইবো যে নতুন নির্বাচিত সরকার তারা প্রাতিষ্ঠানিক, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য যে জাতীয় ন্যূনতম মজুরির যে প্রশ্ন, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে নেবেন। সে পর্যন্ত কি হতে পারে, এখানে আপনি জানেন মহার্ঘ ভাতা বলে এখানে একটা বিষয় বহুদিন ধরে আলোচিত। এখনকার বাজারের যে পরিস্থিতি, মূল্যস্ফীতির যে অবস্থাটা, শ্রমিকের আসলে প্রকৃত আয়টা কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। সুতরাং মহার্ঘ ভাতা যদি চালু করা যেত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দিক থেকে আমি মনে করি গুরুত্বপূর্ণ যে বার্তাটা, গত শ্রমিকরা গত তিনটা নির্বাচনে 12 ফেব্রুয়ারি আগে ভোট দিতে না পারার জন্য, বাস্তবে শ্রমিক তো এমনি গরিব, ফলে ভোট দিতে, অর্থাৎ যখন ভোটাধিকার থাকে না, শ্রমিক থেকে আরো গরিব হয়, আরো সে অধিকার হারা হয়। তখন এই সমাজে তার ব্যক্তি শ্রমিক হিসেবে তার যে গুরুত্ব, মর্যাদা, সম্মান, এটা কিন্তু থাকে না। আপনি আমার সঙ্গে একমত হবেন, গত কয়েক দশক ধরে আগেকার শ্রমিক জাতীয় রাজনীতিতে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষের যে গুরুত্ব ছিল, ভোটে অধিকার না থাকাতে সেই গুরুত্ব কিন্তু অনেকখানি হারিয়ে গিয়েছিল। এবারকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকরাও অন্যান্য অংশের মতন তারাও ভোট দিতে পেরেছেন। সুতরাং এবার
তারা তাদের ভোটের সরকার যেটা তৈরি হয়েছে, এই সরকারের কাছ থেকে আমরা হয়তো বৈপ্লবিক হয়তো কোনো কর্মসূচি এই মুহূর্তে হয়তো আশা করব না, কিন্তু যেটা চাইবো এই মুহূর্তে জরুরিভাবে শ্রমিকদের বাঁচার দাবি যেগুলো, আপনি খেয়াল করবেন শ্রমিকরা যখন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে, যখন মজুরি সহ বাঁচার দাবি নিয়ে আন্দোলন করে, এটাকে চক্রান্ত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয় এবং শ্রমিকদের উপরে দমন নিপীড়ন করা হয়। শ্রমিক তখন বুঝতে পারে, আপনি বললেন না যে মে দিবস ছিনতাই হলো কিনা, যখন ন্যায্য আন্দোলনে যখন দেখা যাচ্ছে যে মালিক এবং সরকার পক্ষ এক হয়ে শ্রমিকদের বিরুদ্ধে তারা যখন দমন নিপীড়ন চালায়, যখন হামলা করে, গ্রেপ্তার করে, যখন চাকরিচ্যুত করে, যখন তাদের উপরে সহিংস আক্রমণ চলে, আপনি খেয়াল করবেন গত অন্তর্বর্তী সরকারের আমলে শ্রমিকদের উপরে শিল্পাঞ্চলে গুলি হয়েছে। জাতীয় গণমাধ্যমে ব্যাপারটা খুব বেশি আসেনি, আর কয়েকজন শ্রমিক সেখানে কিন্তু নিহত হয়েছিল। আমরা দেখতে চাইবো যে আজকে মে দিবস, যেটা জলি বললেন, কেবল আনুষ্ঠানিকতার মধ্যে পর্যবেসিত হবে না। প্রধানমন্ত্রী আজকে বিএনপি দলের শ্রমিক সমাবেশে ঘোষণা দিয়েছেন, তিনি সত্যি সত্যি তিনি যদি শ্রমিকদের একজন যেকে মনে করেন, তাহলে দেখতে চাইবো শ্রমিকের আশু, তার জীবিকা, তার মজুরি, তার শিক্ষা, স্বাস্থ্য, আমরা আসলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন ঘটবে এমনটা চাইবো। অনেক ধন্যবাদ তিনজনের বক্তব্য আপনি শুনলেন, মেহেদী হাসান পলাশ, এবং আমি শিওর আপনার কাছে অনেকগুলো বিষয় জানতে চাইবার আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি আসলে প্রথমে আমাদের শ্রমিক নেত্রীকে এবং প্রশ্ন করতে চাই, সেটা হলো জলি তালুকদার। সেটা হলো যে আমাদের দেশে আমরা শ্রমিকদের তো একটা ব্যাপার আমরা দেখি, আপনিও বলেছেন, সেইগুলোর সাথে আমি পুরোপুরি একমত এবং সহানুভূতিশীল। পাশাপাশি আমরা শ্রমিকদের মধ্যেও দেখি, এই যে আমরা বিভিন্ন সময় গার্মেন্টসের যখন একটা ঘটনা ঘটে, কোনো একজন মালিক হয়তো একটা মানে ইয়েকে দিতে, বেতন দিতে, বা কোনো একটা কারখানায় হয়তো অসুবিধা হয়েছে, সমস্ত কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে এসে অন্য সকল কারখানা ভাঙচুর শুরু করলো। ওটা তো ভাঙচুর শুরু করলোই, বাকি সকল কারখানা ভাঙচুর শুরু করলো। তো এই যে একটা মানে প্রবণতা, বা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করছে, এগুলো সবই মানুষ কষ্ট পাচ্ছে। এই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন আর কি, যে আমি ছোট ছোট করে কতগুলো প্রশ্ন করি, যে সেটা হলো যে এই জায়গা থেকে আমরা কিভাবে শ্রমিকদের আরেকটু দায়িত্বশীল আচরণের জায়গায় নিতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি বলেছেন হকারদের পুনর্বাসনের কথা, আমিও আপনার সাথে পুরোপুরি একমত। এবং আপনি জানেন যে বিগত সরকার আর কি, অর্থাৎ আমি যেটা বলি হাসিনা আমলে, সরকারের আমলে, আমি ঢাকাতে দেখেছি হলিডে পুনর্বাসনের জন্য হলিডে মার্কেট নামে একটা মানে প্রক্রিয়া চালু করা হয়েছিল, যেটা এখনো চালু আছে। কিন্তু আমরা দেখলাম যে যেই শ্রমিকরা হলিডেতে মার্কেটে জায়গা পাচ্ছে, যেই হকাররা, তারা আবার রাস্তাও নিয়েছে, মানে হলিডেটার সুবিধাটাও নিচ্ছে, এটাও নিচ্ছে। বেসিক্যালি পুনর্বাসনের যে জায়গাটা, সেটা কাজ করছে না। ইনফ্যাক্ট আপনি যদি এখন তাকান, এই যে এখন ধান কাটার মৌসুম, কিছুদিন আগে গেল পেঁয়াজ তোলার মৌসুম। আমি যেহেতু গ্রামের মানুষ, কৃষির সাথে আমার মোটামুটি একটা যোগাযোগ আছে, গ্রামে কিন্তু কৃষি শ্রমিক পাওয়া যায় না। হ্যাঁ, এবং এই যে কৃষি শ্রমিকের অভাবে আপনার একজন শ্রমিক 1200 সুনির্দিষ্ট হবে প্রশ্নগুলো করেন, তাহলে সুবিধা হবে। এই যে সবাই যে চলে আসছে ঢাকায় এসে আপনার রিক্সা বা এই নানাভাবে যে করছে, শ্রমটা কিন্তু অন্য আরো গ্রামের কিন্তু শ্রমিকের অনেক জায়গা আছে তার ইয়ের জন্য, সেই জায়গাতেও কিন্তু হচ্ছে না। 3 নম্বর যে প্রশ্নটা আমি করতে চাই, এটাই 3 নম্বর। এখন 4 নম্বর প্রশ্নটা হলো এই, যে আমাদের যে শ্রমিক মানে নেতারা আছে, তারা কতটা শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে শ্রমিক নেতারা মালিকদের পক্ষ হয়ে কাজ করে, শ্রমিকদেরকে জিম্মি করে মালিকদের কাছ থেকে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা আয় করতে আমরা দেখি। এই 4টা প্রশ্ন আপনার কাছে যদি আপনি উত্তর দেন। জি, জলি তালুকদার। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাঙচুরের ব্যাপারটা আমি একটু বলি। শ্রমিকরা আসলে ভাঙচুরে যায় না। যে মালিক বা যে কারখানার আন্দোলন হয়, সেইখানে খুব ইন্ধন দিয়ে খুব ভালোভাবে শ্রমিকদের বিরুদ্ধে একটা অংশকে মানে এখানে মানে করা হয়, এমন ভাবে পুশ করা হয় যে তখন একটা ভাঙচুরের ঘটনা ঘটে। এবং তার মানে মালিকরা কি তার কারখানা ভাঙচুর করাচ্ছে? আমাকে একটু শেষ করতে দিতে হবে। ভাঙচুরের ক্ষেত্রে অধিকাংশ তদন্ত করে এটা আপনি দেখবেন, এবং সামনের দিনে কোনো ভাঙচুরের ঘটনা থাকলে এটা দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে তো বুঝতে হবে যে 1886 সালে যে ট্রেড ইউনিয়ন এখন হচ্ছে 2026, সেখানে এসে আমাদের দেশে ট্রেড ইউনিয়নের আসলে কি অবস্থা, ট্রেড ইউনিয়ন করার অধিকার কি আসলে আছে?
এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ট্রেড ইউনিয়নগুলোতে আছে। ট্রেড ইউনিয়নগুলোতে 2 বছর পরে পরে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, সিভিএ গুলোর ইলেকশন হয়। আমাদের নিজেদেরই তো গণতন্ত্র ভোটাধিকারের জন্য কিছুদিন পর পরে লড়াই করে জীবন দিতে হয়। ফলে আমাদের পুরো প্রক্রিয়াটাই আমরা কিন্তু অনেক পিছনে পড়ে যাই, যেটা হচ্ছে সাইফুল হক ভাই কিছুটা বলার চেষ্টা করলেন আর কি। আমি এখানে সাইফুল হক ভাই এবং দুদু ভাই আছেন, দুজনের কাছেই বলবো যে একটা দীর্ঘ গণতান্ত্রিক লড়াই সবাই করেছে। সামনের দিনে একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে নিশ্চিত করা শ্রমিকদের জন্য জরুরি। হ্যাঁ, জলিতা আমরা শুনবো, কিন্তু ওই প্রশ্নগুলোর যদি ধাপে ধাপে আপনি উত্তরটা দিতেন। একটা আমরা পেলাম, শ্রমিকদের দায়িত্বশীলতার প্রশ্ন আপনি বললেন। জি, আমি একটু শেষ করি। এবং সেটা হচ্ছে ভাঙচুরের ব্যাপারটা আমি একদমই, এবং লোডাইট আন্দোলন সম্পর্কে জানেন, এবং দর কষাকষি গণতান্ত্রিক পরিবেশ থাকলে ট্রেড ইউনিয়নের শ্রমিকরা কিন্তু এই ধরনের ঘটনাগুলোকেও তারা হচ্ছে মানে প্রটেক্ট করতে পারে। মানে তাদের কারখানা, তারা কিন্তু অনেক সময় এসব ঘটনা কিন্তু শ্রমিকরাই চেষ্টা করে রক্ষা করার জন্য। এই ধরনের উদাহরণও আছে যেটা আপনি জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে হলিডে মার্কেট। হলিডে মার্কেট আসলে কারা পাচ্ছে? যে দল যখন ক্ষমতায় থাকে তারাই হলিডে মার্কেট পায়। আজকে তো অনিশ্চিত হয়ে গেছে, যখন প্রধানমন্ত্রী বললেন এবং বিএনপির দিক থেকেও বলা হলো যে পুনর্বাসন করা হবে হকারদেরকে এবং তাদেরকে কার্ড দেওয়া হবে বা এই ধরনের একটা সিস্টেমে নিয়ে আসা হবে। এখন সব মানে জেনুইন হকাররা ভয় পাচ্ছে সে সেই কার্ড পাবে কিনা, বসতে পারবে কিনা, সেইখানে কনফ্লিক্টটা কি হবে লোকাল ইয়ের সাথে। এটা তো একটা জটিল বিষয় এসে হয়ে দাঁড়িয়েছে। ফলে হলিডে মার্কেটে যারা জায়গা পায় আর যারা রাস্তায় জায়গা পায়, যদি দুইটা একসাথে নিয়ে থাকে, আপনার কাছে উদাহরণ থাকে, তাহলে একেবারে এটা সরকার বা যারা যখন ক্ষমতা থাকে সেই দলের লোকজনের দ্বারাই সেটা ঘটে থাকে এবং সাধারণ হকারদের দ্বারা একদম ঘটে না। এবং এরকম আমি হাজার হাজার হকারদের সাক্ষী হিসাবে আপনাদের সামনে আনতে পারবো। আর ধান কাটা, আপনি কি জানেন আমার বাড়ি কিন্তু হাওড়ে, একদম মোহনগঞ্জের হাওড়ের মাঝখানে হচ্ছে আমার বাড়ি। এবং এইবার আমরা তো মেশিন দিয়ে ধানটা কাটি, এইবার পানি এরকম একটা অবস্থা গেছে এবং শ্রমিকের দামটাও বেশি, কারণ যেহেতু মেশিন ব্যবহার হচ্ছে বেশ কিছু বছর ধরে একটানা, শ্রমিকের সংখ্যাও কমে গেছে কারণ মেশিন সেখানে কাজ করে। এবং এইবার শ্রমিকরা নিজেদের জমি কাটার জন্য যে পানিতে নামতে পারতেছে না, এত ঠান্ডা পানি। এবং আজকে এবার যে কৃষিটা পিছায় গেছে, সেইটার পিছনে যে বিএডিসির দায় আছে সেটা জানেন? তারা এরকম একটা বীজ দিয়েছে, গতবার যে বীজটা দিয়েছিল সেই বীজের নামই 88 বীজের নামই তারা বীজটা দিয়েছে, কিন্তু সেই বীজটা আসলে হাইব্রিড, ভিতরে ছিল হাইব্রিড, অন্য কিছু ছিল। কৃষকদের পুরা চাষাবাদ প্রক্রিয়াটাই বিলম্বিত হয়েছে। এবং সেইখানে আসলে যে গ্রামের যে অবস্থা, কর্মহীনতা, আপনি জানেন হাওড় এলাকায় 6 মাস লোকজনের কাজ থাকে না, হাওড়গুলো সব ইজারা নিয়ে নেয় যারা যখন ক্ষমতায় থাকে তারা, এবং নেওয়ার পরে 6 মাস হচ্ছে মাছ ধরে খেতে পারে না সেখানে সাধারণ মানুষ, তখন সে বাধ্য হয় শহরে এসে রিক্সা চালাইতে বা হকারের কাজ করতে। এই যে একটা আর্থসামাজিক মানে পরিস্থিতি এবং কর্মসংস্থান না থাকার ফলে এই যে অবস্থাটা তৈরি হয়েছে, সেটা তো আমাদের বিবেচনায় নিতে হবে। একদম। আর সবশেষ, এটা 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, সবশেষ একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শ্রমিক নেতারা কতটা শ্রমিকদের প্রতিনিধিত্ব করতে পারছে। এখন আপনি যদি মালিকের পকেটে ট্রেড ইউনিয়নের দায় দায়িত্ব আমাকে দেন, আমি এটা শুরুতেই বলেছি কিভাবে হচ্ছে ট্রেড ইউনিয়ন গুলো একটা মাফিয়া তন্ত্রের মধ্যে চলে আসছে এবং বোর্জুয়া সিস্টেমের ফলে ট্রেড ইউনিয়ন গুলো বিপ্লবী ধারার বিপরীতে হচ্ছে। যে দল, কোনো বোর্জুয়া দল তার স্বার্থ দেখবে, সে শ্রমিকের স্বার্থ দেখবে না, তার স্বার্থেই সে শ্রমিকদের মে দিবসের সবচেয়ে সুন্দর কথাটা বলবে, কিন্তু শ্রমিকের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সেই উদ্যোগ সে নিবে না। আজকে অনেককে আমি রাস্তায় দেখেছি, তাদের কখনোই আমি গার্মেন্টস আন্দোলনের সাথে পাইনি, তাদের কখনোই আমি হচ্ছে হকারদের আন্দোলনে, রিক্সার আন্দোলনে, মানে চা শ্রমিক 178 টাকা পায়, কি মানবতার জীবনযাপন শ্রমিকরা করছে। এবং এই জায়গাগুলোর অবস্থার পরিবর্তনের জন্য থেকে উদ্যোগ নেয় না। এখন যারা হচ্ছে মালিকদের পকেট ট্রেড ইউনিয়ন, ইয়েলো ট্রেড ইউনিয়ন বা যারা মাফিয়াতন্ত্র বা বোর্জুয়া দলগুলোর যে ট্রেড ইউনিয়ন যে করাপশন করতেছে, সেইটার সাথে বিপ্লবী দ্বারা ট্রেড ইউনিয়নের তো পার্থক্য আছে, আমাদের ট্রেড ইউনিয়নের পার্থক্য আছে। তবে হ্যাঁ, আমরা এই দুইটার সাথে একই সাথে লড়াই করছি। ইয়েলো ট্রেড ইউনিয়ন, মালিকদের পকেট ট্রেড ইউনিয়ন, বোর্জুয়া সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। এবং আমি স্পষ্টভাবে মনে করি শ্রমিকদের একটা রাজনীতি আছে। শ্রমিক মজুরি দাসত্ব থেকে মুক্তি চায়, শ্রমিক সমাজতন্ত্র চায়, শোষণ থেকে মুক্তি চায়। ফলে শ্রমিকের রাজনীতিটা শ্রমিককে একদম আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন। আমি নিশ্চয়ই সময় হলে আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু শামসুজ্জামান তো আপনার মতামত নিতে চাই, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো সমাধান করার জন্য একটু সিদ্ধান্তের ব্যাপার, দীর্ঘমেয়াদী পরিকল্পনার বা দেরি হওয়ার তেমন কোনো সুযোগও নাই বা তেমন কোনো প্রয়োজনও পড়ে না হয়তো। যেমন যেটা বলা হলো, আমাদের কিছু কিছু জায়গায় হলিডে মার্কেট নামে যে সিস্টেমটা চালু করা হয়েছে সেই জায়গাটাকে
রাজনীতি এবং রাজনৈতিক বলয়ে প্রভাব মুক্ত রাখা। দ্বিতীয় অংশে যেটা নিয়ে কথা হয় যে আমরা সবসময় শ্রমিকদের প্রশ্ন করি তাদেরকে, কিন্তু ব্যবসায়ীদেরকে খুব কম সময় প্রশ্নের আওতায় রাখি। তাদের দিক থেকে কোনো না কোনোভাবে আমরা যেন প্রশ্ন করতে ভয় পাই বা সেরকম আওতায় রাখি না। এটা সমাধান করা যায় কিনা, এবং সবচেয়ে বড় কথা মালিকদের পক্ষ হয়ে যে ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের পারপাস সার্ভ করার নামে সাইনবোর্ড তুলে রাখে তাদেরকে চিহ্নিত করা, মানে এগুলো তো খুব বেশি জটিল কাজ বলে মনে হয় না। জি না, এটা কখনো জটিল না, তবে আমার কাছে মনে হয় সেটি জটিল। শ্রমিক আন্দোলনের নামে একটা মহল থাকে যারা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য জি সমগ্র শ্রমিক আন্দোলনকে বিভ্রান্ত করে। এটা আমি শ্রমিক আন্দোলনের সরাসরি কর্মী না হয়েও পাশ থেকে যেটা আমি বুঝি, সুসংগঠিত শ্রমিক আন্দোলনের যখন প্রভাবটা ব্যাপক এবং বিস্তৃত হবে তখন এই সুবিধাবাদী অংশটি কার্যকর ভাবে মানে গোষ্ঠীতন্ত্রের সুবিধা গ্রহণ করতে ব্যর্থ হবে। সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে শ্রমিক আন্দোলনে মালিক পক্ষ তো নানান ভাবে নানান অছিলায় তারা তাদের মতো করে শ্রমিককে বঞ্চিত করতে চাইবে বা করেছে। এটা কিন্তু খুব নতুন ঘটনা না, এটা অতীত থেকেও আমরা দেখে আসছি। সেই জন্য রাজনৈতিক পরিস্থিতির এখন একটি নতুন অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে শ্রমিক আন্দোলন তারা তাদের সহকর্মীদের দাবিগুলো কিভাবে আদায় করবে সেটা সাংগঠনিক বিচক্ষণতা, নেতৃত্বের বিচক্ষণতা এবং সময়কে ব্যবহার করা। আর সব মালিক খারাপ এটা আমার কাছে মনে হয় না, সব শ্রমিক সংগঠন অদক্ষ এটা আমার কাছে মনে হয় না। আমাদের সুদীর্ঘ সময়ে শ্রমিক আন্দোলন যেমন আছে, মালিক পক্ষ আছে, যেমন অনেকগুলো কারখানা আমরা জানি বন্ধ হয়ে গেছে। এখন সরকার এই খোলার যে উদ্যোগ, খোলার উদ্যোগ মানেই তাদের বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া, মালিক পক্ষকে যেমন সাপোর্ট দেওয়া, শ্রমিকদেরকেও সামনে নিয়ে আসা। ইচ্ছা করলে এই বন্ধ মানে কারখানা প্রতিষ্ঠান হঠাৎ করে খোলা কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুব সহজ কাজ না। তারপরেও এই কাজটি যখন নতুন সরকার উদ্যোগী হয়ে জনাব তারেক রহমান সাহেব নিজেকেও কিন্তু শ্রমিক দের পাশে না, শুধু তাদের ভিতরে একটি মানুষ হিসেবে তিনি নিজের ভাবছেন, এটাকেও শ্রমিক আন্দোলনে যারা আছেন তাদেরকে দক্ষতার সঙ্গে এই সময়টা এই সরকারকে ব্যবহার করার জন্য আমি মনে করি যে তাদের বিচক্ষণতা এটা সামনে আসবে। আর আন্দোলন সংগ্রাম এটা প্রেসার এবং কার্যোদ্ধারের একটি পদক্ষেপ। আর বিশৃঙ্খলাটা যেটা এখানে আলোচনা হলো সেটা শ্রমিকদের কাজে এটা আমার কাছে মনে হয় না। বিশৃঙ্খলার মধ্য দিয়ে মালিক পক্ষই বরঞ্চ লাভবান বেশি হয়, শ্রমিকরা লাভবান হয় না। এটা আসলে সত্যিকার অর্থে খুব যৌক্তিক একটা বিষয়, কারণ বিশৃঙ্খলা করলে শ্রমিকদেরই তো লস, এটা মালিক পক্ষের তো লাভবান হবে। আমি নিশ্চয়ই ফিরবো এখানে, যদি সাইফুল হক আপনি একটু মতামত দেন, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেকটা বিস্ফোরার মতো। যেমন আমরা খুব চমৎকার একটা যৌক্তিক দাবি নিয়ে কথা বলছি, শ্রমিক একজন নেতা যুক্ত হলেন, তিনি আমাদেরকে সেই কথাগুলো বললেন, হঠাৎ করে আমরা আরেকটা ট্রেড ইউনিয়নের কথা শুনতে পাচ্ছি যেটা নিয়ে আসলে পত্রপত্রিকা ছোটোখাটো কিছু পত্রিকায় খবরও হচ্ছে, কিন্তু সেই ট্রেড ইউনিয়ন নিয়ে আবার বিতর্কও আছে যে তারা হয়তো মালিক পক্ষের পারপাস সার্ভ করছে। মানে কারা আসলে যৌক্তিক দাবি তুলছে, কারা সুযোগ নিচ্ছে, এটা বুঝবো কি করে? একটু প্লিজ একটু আনমিউট করে নিতে হবে। জি এখনো হয়নি, একটু হ্যাঁ এবার হয়েছে। জি আমরা অনেকগুলো আমি মানে অল্প অল্প করে মন্তব্য করি, ছোট ছোট করে। জি জি একটা হচ্ছে যে প্রথম বোঝা দরকার যে কোনো সচেতন শ্রমিক তিনি কখনো তার কারখানা ভাঙচুর করতে পারেন না। যে কারখানা তার জীবিকা, তার শ্রম, তার পরিবার চলে, কখনো কখনো পরিস্থিতি এই সুযোগটা একটা কারখানাকে কেন্দ্র করে অনেকগুলো গোষ্ঠী, অনেকগুলো স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজ করে, এটা একটু বিবেচনার মধ্যে, এটা একটু নেওয়া দরকার। আর আমরা আরেকটা যেটা বললেন যে একটা শ্রমিকটা একটা কারখানায় আন্দোলন হলে অন্যান্য কারখানার শ্রমিকরা যে রাস্তায় নেমে পড়ে,
আর এটা একটা শ্রমিকদের একটা সংহতি। মে দিবসের বড় চেতনার জায়গাটা কিন্তু এখানে, জি একটা শ্রমিকদের সংহতির জায়গাটা। আর এটা যাতে একটা উপযুক্ত ন্যায্যতার মধ্যে থাকে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং এই ভাঙচুরে যেটা আপনি খুব সঠিকভাবে বললেন, প্রকৃত শ্রমিক বা শ্রমিক স্বার্থ নিয়ে যারা কাজ করেন, কোন ট্রেড ইউনিয়ন যারা প্রকৃতভাবে কাজ করেন, তারা কখনো এখানে ইন্ধন যোগাতে পারেন না, তারা কখনো মদত তারা যোগাতে পারেন না। আমি করোনার সময় মনে আছে সরকার শ্রমিকদের জন্য যে তারা করোনার প্রণোদনা টাকাটা দিয়েছিলেন, খুব কম টাকায় কিন্তু শ্রমিকদের পর্যন্ত পৌঁছেছে। অধিকাংশ ক্ষেত্রে মালিকরা কিন্তু টাকাটা তারাই কিন্তু গ্রহণ করেছে। আমার করোনার সময় আমি এটা খেয়াল করছিলাম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে বাস্তবে সংকটের প্রধান কারণটা হলো আমাদের শ্রমিকরা এখন একটা সচেতন রাজনৈতিক শ্রেণী হিসাবে এখনো কিন্তু গড়ে উঠতে পারে। শ্রমিকের যেটা তার যে আদর্শ, তার যে রাজনীতি, তার যে ইথিক্যাল মোরাল জায়গাটা দুর্ভাগ্যজনকভাবে জাতীয় রাজনীতিতে বৈপ্লবিক অথবা বলতে পারেন বিপ্লবী পরিবর্তনকামী রাজনীতির প্রভাবটা যেহেতু নানা ক্ষেত্রে প্রভাবটা কমেছে, শ্রমিক রাজনীতিতেও কিন্তু তার একটা নেতিবাচক জায়গাটা আছে। এবং যদি আপনি 100টা ট্রেড ইউনিয়ন সংগঠন বলেন, জি আমি প্রায় বলি এর মধ্যে 80টা 90টা হবে কোনো না কোনো সরকার বা মালিকদের পকেটে তারা থাকে। তারা শ্রমিকদের কথা বলে। এটার তুল্যমূল্য যাচাই করা মানে এটা হচ্ছে শ্রমিকদের অনেক চেতনা না থাকার জন্য। আর মালিকরা এগুলোকে ব্যবহার করে শ্রমিকদেরকে বিভক্ত রাখা, শ্রমিকরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে। এবং মালিকদের পকেটেই অধিকাংশ শ্রমিক সংগঠন থাকে, মালিকদের পকেটে। আমি যেটা বলছিলাম, যখনই কোনো আন্দোলন চলে, যখনই কোনো ন্যায্য দাবির আন্দোলন চলে, পুলিশ রাষ্ট্র যখন শ্রমিকদের উপরে হামলে পড়ে, শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে, তখন বোঝা যায় যে রাষ্ট্র, সরকার এবং মালিক তখন কিন্তু একাকার। এই জায়গাটা যে খুব গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি যেটা যেটা আপনাকে বলছি, ধরুন এবার যে নির্বাচন হলো, এই কথাগুলো আপনি আমাকে 71-এর জার্নালে আমরা বলছি, এই কথাগুলো তো পার্লামেন্টে আলোচনা করবার কথা। একদম গত প্রায় 2 মাস পার্লামেন্টের অধিবেশন হলো, মজুরির প্রশ্ন, শ্রমিকদের ধরুন মহার্ঘ ভাতার প্রশ্ন, বন্ধ কলকারখানা দুই একজন আলোচনা করেছেন। জি কোন একজন সংসদ সদস্য কি এই জরুরি প্রশ্নটা, যে শ্রমিকরা আমার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, আমার অভ্যন্তরীণ অথবা ইন্টারন্যাশনালি প্রায় 1 কোটি মানুষ যারা মাইগ্রেন্টরা, যারা আমাদের অর্থনীতির পাইপলাইনটা যারা বাঁচিয়ে রেখেছে, তাদের বিষয় নিয়ে পার্লামেন্ট কোনো আলোচনা হয়েছে? আমি ধরুন শিমুল বিশ্বাস বা এই ধরনের 2 একজনের নাম বলা ছাড়া, জি আমি তো যারা প্রফেশনালি ট্রেড ইউনিয়ন করতেন বা যুক্ত আছেন এরকম কারোর নাম আমি তো এই মুহূর্তে বলতে পারবো না, যেখানে সত্যি সত্যি অর্গানিক রিলেশনশিপ আছে শ্রমিক আন্দোলন, যারা জেনুইনলি শ্রমিকদের স্বার্থে যারা কাজ করছেন। এবার পার্লামেন্টে কিন্তু এরকম কোনো আমি কিন্তু প্রতিনিধিত্ব দেখছি না। এখন প্রধানমন্ত্রীর সরকার তিনি নিজেই যদি সে দায়িত্বটা যদি গ্রহণ করেন, আমি দেখতে চাইবো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি একদম প্রথম দেখতে একদম চাইবো জি আগামী বাজেটে শ্রমিক বন্ধ কলকারখানার জন্য, নতুন কর্মসংস্থানের জন্য, মজুরির জন্য এবং একটা জাতীয় ন্যূনতম মজুরি স্কেল নির্ধারণ অথবা মহার্ঘ ভাতার ক্ষেত্রে ধরুন মালিক অনেককে ডেকে কিন্তু সরকার প্রধান তিনি কথা বলছেন, আশ্বস্ত করছেন। কেন তিনি মালিকদেরকে ডেকে শ্রমিকদের জরুরি বাঁচার দাবিগুলো, কারণ শ্রমিকের যখন মজুরি বাড়ে এটা এক ধরনের বিনিয়োগের মতন। শ্রমিক যদি সুস্থভাবে যদি কাজ করতে পারে, তার দেহ মন যদি সুস্থ থাকে, তিনি কারখানায় পরের দিন ভালোভাবে তিনি আসতে পারেন। এবং উৎপাদনশীলতার সাথে শ্রমিকের উপযুক্ত মজুরি বাঁচার মতো মজুরি প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা এন্টারপ্রেনাররা তারা কিন্তু বুঝতে চান না। অনেক সময় দেখি বাড়ির ধরুন অনেকগুলো পোষা পাখি বা নানা ধরনের বিষয়ের জন্য তাদের যে মনোযোগ যত্ন, শ্রমিকদের জন্য অনেক উদ্যোক্তাদের সে পরিমাণ যত্ন, আগ্রহ, মনোযোগের জায়গাটা আমরা কিন্তু দেখতে পাই না। দেখতে পাই না কেন? মনে করেন এরা চলে গেলে তো স্ট্যান্ডিং অনেকগুলো শ্রমিক আছেন যারা আবার কাজ পাওয়ার জন্য যারা তাকিয়ে আছেন। একটা সামগ্রিক নীতি কৌশল যদি সরকার যদি প্রণয়ন করতে পারেন, আমি দাবি করতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা শ্রম কমিশন তারা একটা রিপোর্ট দিয়েছেন শ্রম আইনের ব্যাপারে, কিন্তু সামগ্রিকভাবে শ্রমিকদের ব্যাপারে সরকার যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি একটা কমিশন গঠন করতে পারেন, কিভাবে একটা শ্রমিক বান্ধব সরকার কিভাবে আগামী 6 মাস 1 বছরে বাংলাদেশের শ্রমিক কোনো বৈপ্লবিক পরিবর্তন না হোক, ন্যূনতম উৎপাদনশীলতা বজায় রাখার জন্য শ্রমিকের ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ, একটা মানবিক গণতান্ত্রিক অধিকার নিয়ে শ্রমিক কিভাবে বাঁচ করতে পারে,
যদি করতে পারেন হয়তো এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদম একদম, অনেক ধন্যবাদ আপনাদেরকে। কারণ আমরা আসলে আজও এবছর আসলে সেই পুরনো সংকটগুলো নিয়ে কথা বললাম, কিন্তু একটা নতুন আশাবাদ যে নতুন সরকার, নতুন প্রতিশ্রুতি, এবং দেখা যাক সময়ের সাথে সাথে সেটার কতটুকু বাস্তবায়ন হয়। আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য।